হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাসে আমরা কি পড়েছি? আগের ক্লাসে আমরা পড়েছি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দেহে যে সকল অযৌনজনন পদ্ধতি আছে, মানে কোন কোন প্রাণী বা উদ্ভিদে কি কি প্রকারের অযৌনজনন দেখা যায়, সেটা তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা একটা আলোচনা করেছি। তো এবারে আজকের ক্লাসে আমরা দেখব যে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি। কি দেখব? অঙ্গজ জনন পদ্ধতি। অঙ্গজ জনন। অঙ্গজ জনন বলতে উদ্ভিদের যে সকল অঙ্গ আছে, যেমন কাণ্ড, পাতা, মূল, সেখান থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি, সেটাই হচ্ছে উদ্ভিদের অঙ্গজ জনন। তো কি কি আছে? তো প্রথমে আসি মূল থেকে। মূলের মাধ্যমে অঙ্গজ জনন করে, অর্থাৎ মূল, সেটা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। কি আছে? রাঙা আলু। রাঙা আলু, যে রাঙা আলু আমরা যেটা খাই, যেটাকে লাল আলু বা মিষ্টি আলু বলি, সেই আলু থেকে দেখবে সেটা হচ্ছে উদ্ভিদের মূলের পরিবর্তিত রূপ, অর্থাৎ মূলের সেখানে শ্বেতসার জমা হয়ে রাঙা আলু তৈরি করে, এবার রাঙা আলু উৎপাদন হয়। সেই রাঙা আলু থেকে বিভিন্ন মুকুল সৃষ্টি করতে, সেখান থেকে গাছের সৃষ্টি হয়, নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে রাঙা আলু বা মূলের মাধ্যমে অঙ্গজ জনন। এবারে আছে কাণ্ড। কাণ্ডের মাধ্যমে কি আছে? আলু, যেটা হচ্ছে গোল আলু। আদা। এই যে আলু আদা মাটির তলায় হয়, মানে যে এটা মূলের অংশ সেটা কিন্তু নয়, এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের একটা পরিবর্তিত রূপ। আলু আদা উদ্ভিদের কাণ্ডের পরিবর্তিত রূপ। সেই আলু আদা থেকে দেখবে মুকুল তৈরির মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি। আলুকে দীর্ঘদিন রেখে দিলে দেখবে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে বা গাছ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে আলু এবং আদা। এছাড়াও থানকুনি, পাতায় থানকুনি গাছের ক্ষেত্রে দেখবে তার কাণ্ড থেকে যে ধাবক তৈরি হয়, সেটার মাধ্যমে বংশ বিস্তার করে। এবারে আছে হচ্ছে পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে বংশ বিস্তার করে, আমাদের আশেপাশেই দেখবে আছে পাথরকুচি পাতা, পাথরকুচি গাছ। পাথরকুচি, এর পাতা যদি মাটিতে ফেলে দাও, দেখবে সেই পাতা থেকে নতুন মুকুল তৈরি হয়ে নতুন উদ্ভিদ তৈরি হয়েছে। পাতা থেকে মুকুল তৈরির মাধ্যমে উদ্ভিদ তৈরি হচ্ছে পাথরকুচি, বিগোনিয়া। এই দুটো উদ্ভিদের পাতা থেকে উদ্ভিদ নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তো এগুলো হচ্ছে উদ্ভিদ অঙ্গের মাধ্যমে, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা ইত্যাদির মাধ্যমে, অঙ্গের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে। তো এবারে আমরা এই উদ্ভিদের অঙ্গের সাহায্যে নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। সেগুলো কিভাবে? কলম সৃষ্টির মাধ্যমে। দেখবে বাজার ঘাটে গেলে যেগুলো রথের মেলাতে, এই সামনেই রথ আসছে, তো তোমরা রথের মেলায় যাবে, দেখবে অনেকে গাছ বিক্রি করে এবং প্রচুর মানুষ গাছ কেনে এবং রথের দিন গাছ লাগায়। তো সে যে গাছগুলো বিক্রি করে, তারা কিন্তু কলম তৈরির মাধ্যমে বা কলমের মাধ্যমে সেই গাছগুলো মানে করে, উৎপাদন করে, গাছগুলোকে তৈরি করে কলমের মাধ্যমে। তো কি কি ভাবে কলম করা যায়? এক হচ্ছে শাখা কলম। শাখা কলম, শাখা কলমে কি হয়? শাখা কলমে ধরো একটা গাছ আছে, এটা শাখা তৈরি হয়। তো এই শাখা কলমে এইখান থেকে গাছটাকে কেটে নিয়ে এটাকে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, এটাই যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, তো এক্ষেত্রে এখান থেকে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হয়, যেটা মাতৃ উদ্ভিদের সমান বৈশিষ্ট্য সম্পন্ন, সমগুণ সম্পন্ন হয়। এটাই হচ্ছে শাখা কলম বা কাটিং। এক্ষেত্রে কি হয়? এতে কোন কোন গাছের ক্ষেত্রে আমরা করতে পারি? গোলাপ গাছ, জবা গাছ। এই তো বর্ষাকাল বর্ষাকাল আসছে সামনেই, মানে বর্ষাকাল চলছে, জুন তো পড়েই গেছে। তো বর্ষাকাল চলছে, তো দেখবে যে জবা গাছ, আর কি গাছ আছে? গোলাপ গাছ। এইসব গাছের যদি ডাল তুমি কেটে মাটিতে পুঁতে দাও, তো দেখবে সেখান থেকে নতুন একটা গাছ তৈরি হয়েছে, সেটা মাতৃ উদ্ভিদের সমান গুণ সম্পন্ন এবং সমান ফুল দিচ্ছে এবং সুন্দরভাবে গাছটা তৈরি হয় বা বেড়ে ওঠে। সেটা হচ্ছে শাখা কলম। এটা আমরা শাখা কলমের মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করছি। এবারে আছে জোড় কলম।
জোড় কলম। জোড় কলমের মাধ্যমে কি হয়, জোড় কলম পদ্ধতিটা শাখা কলমের থেকে একটু জটিল। সেটাই হচ্ছে দুটো উদ্ভিদ লাগে জোড় কলমের ক্ষেত্রে কি হয়, এবং এই জোড় কলমের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদটা একটু মানে ইয়ে হয় যে উম, রোগ জীবাণু প্রতিরোধক ক্ষম হয়, এবং শাখা কলমের মাধ্যমে যে উদ্ভিদটা তৈরি করছি আমরা তার থেকে অধিক গুণসম্পন্ন উদ্ভিদ তৈরি হয়। অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা পেস্টিসাইড বা হচ্ছে আহ, রোগ আক্রান্ত হওয়ার ক্ষমতা কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তার উৎপাদনশীলতা বেশি। কিভাবে জোড় কলমটা আমরা তৈরি করছি, তো জোড় কলমটা আমরা দুটো উদ্ভিদের অংশ নিচ্ছি। একটা উদ্ভিদের কাণ্ড নিচ্ছি, এটাকে কি আমরা বলছি, স্টক। যে উদ্ভিদটার কাণ্ড আমরা নিচ্ছি সেটাকে বলছি স্টক। আর যে উদ্ভিদের শাখা আমরা যোগ করছি এটাকে আমরা বলছি সিয়ন। যে উদ্ভিদের শাখা আমরা যোগ করছি সেটা হচ্ছে সিয়ন। এক্ষেত্রে তোমরা এই দুটো টার্মিনোলজি খেয়াল রাখবে, স্টক এবং সিয়ন। কোনটাকে স্টক বলছে, কোনটাকে সিয়ন বলছে। স্টক বলছে যে উদ্ভিদটার কাণ্ড আমরা ইউজ করছি, অর্থাৎ যে উদ্ভিদটা মাটির সাথে সংযুক্ত থাকছে, মূল সহ মূল তন্ত্রযুক্ত যে উদ্ভিদটা থাকছে সেটা হচ্ছে স্টক। আর সিয়ন হচ্ছে যে উদ্ভিদটা শুধুমাত্র শাখা অংশটুকুই আমরা নিচ্ছি, অর্থাৎ যে উদ্ভিদটা অধিক বৈশিষ্ট্য সম্পন্ন, অধিক গুণসম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অধিক মূলতন্ত্রযুক্ত বৈশিষ্ট্যযুক্ত, কিন্তু তার মূলতন্ত্র থাকে না, সেই মূলতন্ত্রটাকে আমরা নিচ্ছি না, কিন্তু সেই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদটাকে শাখাটুকুকে আমরা নিচ্ছি, সেটাকে বলছি সিয়ন। এই স্টক এবং সিয়নে এখান থেকে জোড় লাগানো হয়, এখান থেকে জোড়া লাগানো হয়, তাই এটাকে বলা হয় জোড় কলম। তো জোড় কলম সিয়ন এবং স্টক এই দুটো অংশ নেওয়া হয়। তো এই জোড় লাগা উদ্ভিদের দুটো অংশের মধ্যে যে জোড় লাগে, এটা কোন অংশটুকুর মধ্যে লাগে, ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কলা পর্যন্ত লাগে। অর্থাৎ দুটো উদ্ভিদের মধ্যে যে জোড় বদ্ধ হচ্ছে সেটা হচ্ছে ক্যাম্বিয়াম কলাতন্ত্র পর্যন্ত। যে গাছের ছালটাকে কেটে নিচ্ছি সেটা হচ্ছে ক্যাম্বিয়াম পর্যন্ত কাটতে হবে, না হলে কিন্তু দুটো গাছের মধ্যে জোড় কখনোই বাঁধবে না। শুধু ক্যাম্বিয়াম কলা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেক সময় পরীক্ষায় আসে, যে জোড় কলমের ক্ষেত্রে গাছের কোন কলাতন্ত্র পর্যন্ত আমরা ছেদ করি জোড় বাঁধানোর জন্য, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম কলা পর্যন্ত। এখন এই জোড় কলমের ভাগ আছে, যেটা হচ্ছে সিয়ন গ্রাফটিং আর বাড গ্রাফটিং। সিয়ন গ্রাফটিং খুবই সহজ, যেটা হচ্ছে সিয়ন এবং স্টকের মাধ্যমে নেওয়া হয়। আর বাড গ্রাফটিং এর ক্ষেত্রে কি হয়, বাড গ্রাফটিং এর ক্ষেত্রে যে স্টকটা থাকে সেখানে হচ্ছে কি করা হয়, সেখানে হচ্ছে একটা টি আকৃতির যে খাঁজের সৃষ্টি করা হয়। টি আকৃতি খাঁজের সৃষ্টি করে কোনো একটা উদ্ভিদের যার ধরো আমি সিয়ন নিচ্ছি, সেই সিয়নটা না নিয়ে সেই উদ্ভিদের অগ্রভাগের মুকুল অংশটা নিচ্ছি। এই মুকুল অংশটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মুকুল অংশটা বসিয়ে দিলে এখান থেকে যে নতুন উদ্ভিদটা তৈরি হবে, সেটা পদ্ধতিটা হচ্ছে কিসের মাধ্যমে, বাড গ্রাফটিং। এটা হচ্ছে বাড গ্রাফটিং। এটা সিয়ন গ্রাফটিং আর এটা হচ্ছে বাড গ্রাফটিং। তাহলে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো, সিয়ানের ক্ষেত্রে শাখা নেওয়া হচ্ছে আর এক্ষেত্রে মুকুলটা নেওয়া হচ্ছে। তো এই জোড় কলমের মাধ্যমে কি কি উদ্ভিদ তৈরি করতে পারি, আমরা অনেক উদ্ভিদ তৈরি করতে পারি। আম, পেয়ারা উদ্ভিদ প্রভৃতি ফলপ্রদায়ী উন্নত গুণসম্পন্ন উদ্ভিদ আমরা তৈরি করতে পারি। এছাড়াও কলমের কিছু এক্সট্রা কিছু এক্সট্রা বলতে কিছু ভাগ আছে, যেগুলো তোমাদের বইতে নেই, সেগুলো আমি একটু বলছি। সেটা হচ্ছে এক দাবা কলম। দাবা কলমটা কি হয়, ধরো একটা উদ্ভিদের ভূমি সংলগ্ন একটা শাখা আছে, এই ভূমি সংলগ্ন শাখা আছে। তো এই শাখাটাকে যদি আমরা বেঁকিয়ে ভূমির সঙ্গে করে দিই তাহলে কিরকম হয়, এই যে শাখাটা, এটাকেই আমরা বেঁকিয়ে এইখানে ভূমির সঙ্গে করে দিলাম। এটা হচ্ছে কি বলছে, এটাই হচ্ছে ইয়ে দাবা কলম।
দাবা কলম কেন? যেহেতু মাটির মধ্যে আমরা এটাকে দাবিয়ে দিচ্ছি, এই শাখাটাকে মাটির মধ্যে গেঁথে দিয়ে শাখাটার ঊর্ধ্বাংশটাকে বাইরে উন্মুক্তই রাখছি, শুধু মাঝখানের অংশটাকে মাটির মধ্যে দাবিয়ে রাখছি। তারপরে কিছুদিন পর এখানে জল, গোবর সার ইত্যাদি দেওয়ার পর এখান থেকে কি তৈরি হবে? মূল তৈরি হবে। তখন এখান থেকে কেটে দিলে এইটাই নতুন একটা অপত্য উদ্ভিদ তৈরি করবে, যেটা মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্নই হবে। এটা হচ্ছে দাবা কলম। এক্ষেত্রে আমরা কি টমেটো উদ্ভিদের ক্ষেত্রে এরকম ভাবে করতে পারি, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এইরকম দাবা কলমের মাধ্যমে আমরা উদ্ভিদ তৈরি, অপত্য উদ্ভিদ তৈরি করতে পারি অঙ্গজজনের মাধ্যমে দাবা কলম করে। আর একটা আছে গুটি কলম। গুটি কলমের ক্ষেত্রে কি হয়? গুটি কলমটা ঠিক দাবা কলমের মতোই, কিন্তু সেক্ষেত্রে ধরো একটা উদ্ভিদের ডাল আছে, এই ডালটাকে আমি এখানে কেটে দিচ্ছি, মানে ছালটা জাস্ট ছাড়িয়ে দিচ্ছি, ওই যে বললাম ক্যাম্বিয়াম পর্যন্ত ছালটা ছাড়িয়ে দিয়ে এখানে আমি হচ্ছে গোবর সার এর একটা প্রলেপ দিয়ে বেঁধে দিচ্ছি জায়গাটা, গোবর সারের প্রলেপ দিয়ে বেঁধে দিচ্ছি, এবং ওপরে একটা জলের জলের ব্যবস্থা রাখছি, যেখান থেকে টুকটুক করে জল পড়বে এরকম, অর্থাৎ জল সিঞ্চনের ব্যবস্থা রাখছি একটা। তো জল সিঞ্চনের ব্যবস্থা রাখলে এই জায়গাটা সবসময় ভিজে থাকবে। তো এক্ষেত্রে এখানেই মূল তৈরি হবে। যখনই মূল তৈরি হয়ে যাবে তখন আমরা কেটে নতুন একটা মাটিতে পুঁতে দেবো। তো সেক্ষেত্রে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে। এটাকে বলা হচ্ছে গুটি কলম। যেহেতু গুটির মাধ্যমে আমরা কলম সৃষ্টি করছি, তাই এটা গুটি কলম। তাহলে আমরা কলমে কি কি দেখলাম? একটা শাখা কলম দেখলাম, আর এটা দেখলাম হচ্ছে জোড় কলম। জোড় কলমের মধ্যে শিয়ন গ্রাফটিং আর একটা বাড গ্রাফটিং। এছাড়া আমরা দুটো এক্সট্রা কলম দেখলাম, যেটা হচ্ছে দাবা কলম আর গুটি কলম। এরপরে তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্গজনন আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। তো এই মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ এখনকার যুগে খুবই একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি উদ্ভিদের অঙ্গজ বিস্তারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমরা কৃত্রিম ভাবে একটা মিডিয়া তৈরি করি, যেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টিদায়ক একটা মিডিয়া, যেটা হচ্ছে অক্সিন প্লাস সাইটোকাইন। এই দুই উদ্ভিদ হরমোনের সহযোগে একটা মিডিয়া তৈরি করি, যেখানে উদ্ভিদ অঙ্গের কালচার করা হয়। তো প্রথমে ধরো আমরা কিছু উদ্ভিদের নির্দিষ্ট অংশ, ধরো মুকুল বা শাখার অংশ বা পাতার অংশ নিলাম, নিয়ে সেটাকে কোথায় রাখলাম? রাখলাম হচ্ছে কালচার মিডিয়াতে, যেটা কালচার মিডিয়া কি দিয়ে তৈরি? অক্সিন এবং সাইটোকাইন দিয়ে তৈরি। তো সেখানে প্রথমে কি উৎপন্ন হবে? ক্যালাস উৎপন্ন হবে। সেটা কি? যেটা হচ্ছে যে আমরা কোষগুলো নিয়েছি, মুকুলের কিছু অংশ, শাখার বা পাতার অংশ, সেটাই আস্তে কালচার মিডিয়ামে রাখলে সেখানে আস্তে আস্তে নতুন কোষ বিভাজিত হয়ে একটা কোষের মণ্ড তৈরি করবে, সেটাই ক্যালাস, সেটাকে বলা হচ্ছে ক্যালাস। সেটাই আবার পরবর্তীকালে আরো বিভাজিত হয়ে এমব্রয়েড তৈরি করবে। কি তৈরি করবে? এমব্রয়েড। সেই এমব্রয়েডটা আরো বিভাজিত হয়ে প্লান্টলেট তৈরি করবে। এই প্লান্টলেটটা কি? প্লান্টলেটটা হচ্ছে একদম ছোট 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 চারা গাছের মতো দেখতে উদ্ভিদ, সেগুলো প্লান্টলেট বলা হচ্ছে। এবং এই প্লান্টলেটটাকে আমরা যদি বিভিন্ন টবে স্থানান্তরিত করি, তো সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে। তো এই অনুবিস্তারণের গুরুত্বটা কি? অনুবিস্তারণের গুরুত্ব হচ্ছে যেটা হচ্ছে আহ, রোগমুক্ত, অধিক গুণসম্পন্ন উদ্ভিদ আমরা তৈরি করতে পারি। কিসের মাধ্যমে? অনুবিস্তারণের মাধ্যমে। এই অনুবিস্তারণ পদ্ধতিটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই অনুবিস্তারণের পদ্ধতির তাৎপর্যটা আরো বেশি গুরুত্বপূর্ণ। যে অনুবিস্তারণটা কেন গুরুত্বপূর্ণ, মানে কি কি তাৎপর্য, সেটা পরীক্ষায় কোশ্চেন আসে, অর্থাৎ মাধ্যমিকে তাহলে কোশ্চেন আসে। তো অনুবিস্তারণের পদ্ধতিটা বোঝা গেছে। তো সেখানে কালচার মিডিয়ামে রাখতে হয় ক্যালাস, এমব্রয়েড, প্লান্টলেট তৈরি হয়।
তো অনুবিস্তারণের গুরুত্বটা কি সেটা আমরা একটু দেখি। গুরুত্ব কি হচ্ছে, এক হচ্ছে অধিক গুণসম্পন্ন উদ্ভিদ, অধিক গুণসম্পন্ন উদ্ভিদ তৈরি। দুই হচ্ছে অত্যধিক হারে, অর্থাৎ বেশি পরিমাণ কম সময়ে অত্যধিক সংখ্যক উদ্ভিদ তৈরি। কম সময়ে অধিক কম সময় অধিক সংখ্যক উদ্ভিদ তৈরি। আর কি আছে, অধিক গুণসম্পন্ন রোগমুক্ত উদ্ভিদ তৈরি, কম সময় অধিক সংখ্যক উদ্ভিদ তৈরি। আর আছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ। বিলুপ্ত প্রায় উদ্ভিদের কি হয়, যে সকল উদ্ভিদ খুবই পৃথিবীতে খুব অল্প পরিমাণে বেঁচে আছে এবং যে কোনো দিন সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে, সেই বিলুপ্ত প্রায় উদ্ভিদের যে বংশ বিস্তার করানো হয় মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে, এবং সেটাকে স্টকে রেখে দেওয়া হয় যাতে পরবর্তীকালে সেই উদ্ভিদটাকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচানো যায় এবং নতুন সেই যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ তারই সমগুণ সম্পন্ন নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তার বংশ পরম্পরাটাকে রক্ষা করে, অর্থাৎ পৃথিবী থেকে তাকে বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যায় অনুবিস্তারণের মাধ্যমে। তো অনুবিস্তারণটা তোমরা খুব ভালো করে পড়বে, মাধ্যমিক এখান থেকে কোশ্চেন আসে, যেটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য। বইয়ের থেকে ভালো করে এটাকে পড়বে। তো এবারে তোমাদের হচ্ছে অনুবিস্তারণের পর আছে কি জনুক্রম। জনুক্রম হচ্ছে তোমাদের সিলেবাসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা লাস্ট কিছু বছরে কোশ্চেনও এসছে। ফার্নের জনুক্রম রেখাচিত্রের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করেছি, অর্থাৎ জনুক্রম কি আগে সেটা আমরা জানি। জনুক্রম হচ্ছে কোনো একটা জীবের রেণুধর অর্থাৎ টুয়েল অর্থাৎ ডিপ্লয়েড যে দেহ, সেই রেণুধর জনু এবং লিঙ্গধর জনু অর্থাৎ হ্যাপ্লয়েড, যেটা এন সংখ্যক ক্রোমোজোম থাকে, সেই দেহের যে পর্যায়ক্রমিক আবর্তন অর্থাৎ রেণুধর জনু এবং লিঙ্গধর জনু যে পর্যায়ক্রমিক আবর্তন তাদের জীবন চক্রে কোনো জীবের, সেটাকে হচ্ছে জনুক্রম। যেটা আমরা ফার্নের জনুক্রম তোমাদের বইয়ের সিলেবাসে আছে, সেটাই আমরা একটা এখানে আলোচনা করি। যে জনুক্রম বলতে আমরা কি বুঝলাম, যে কোনো একটা জীবের রেণুধর এবং লিঙ্গধর যে দেহ বা জনু তার যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাই হচ্ছে জনুক্রম। তো এক্ষেত্রে কি হয়, জনুক্রমে যখন প্রথম উদ্ভিদটা তৈরি হয়েছে, যে অপরিণত রেণুধর উদ্ভিদ অর্থাৎ ছোট্ট ফান্ডাস, সেখান থেকে পরিণত উদ্ভিদ তৈরি হয়েছে, অর্থাৎ পরিণত উদ্ভিদ যে বংশ বিস্তার করতে সক্ষম, সেই পরিণত উদ্ভিদ তৈরি হয়েছে অপরিণত উদ্ভিদ থেকে, অর্থাৎ ছোট চারা ফান্ডাস থেকে নতুন পরিণত উদ্ভিদ যে বংশ বিস্তারে সক্ষম সেই উদ্ভিদ তৈরি হয়েছে। তো আমি যে রেণু বানানোর সময় বলেছিলাম যে ফার্নের তলপৃষ্ঠে মানে পাতার পৃষ্ঠের দিকে যে রেণুপত্র বা সোরাস থাকে, রেণুপত্র থাকে, সেটা রেণুপত্রের যে গুটি গুটি রেণু থাকে সেটাকে রেণুপত্র বা সোরাস বলা হয়। এগুলো সব কিন্তু খেয়াল করবে সবাই 2n অর্থাৎ ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে 2n, সেটাই রেণুস্থলী গঠন করে, যার মধ্যে রেণু মাতৃকোষ থাকে। খেয়াল করবে রেণু মাতৃকোষ 2n। এখন এই রেণু মাতৃকোষ বিভাজিত কি তৈরি করবে, রেণু। তা আমি কি বলেছিলাম, যে এটা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে মেনটেন করতে গেলে পরবর্তী অপত্য জনুতে সেটার জন্য কি কোষ বিভাজন দরকার, মিওসিস কোষ বিভাজন। তো এখানে হয় হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের রেণু তৈরি হচ্ছে, এই রেণুটা লিঙ্গধর দেহ তৈরি করছে। লিঙ্গধর দেহে কি থাকছে, লিঙ্গধর দেহে দুটো অংশ থাকছে, একটা স্ত্রীধানী একটা পুংধানী, অর্থাৎ একই দেহে স্ত্রীধানী এবং পুংধানী থাকছে। যে স্ত্রীধানী থেকে কি তৈরি হচ্ছে, ডিম্বাণু, এবং পুংধানী থেকে তৈরি হচ্ছে শুক্রাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণু নিষেক ঘটছে, এটা কি হচ্ছে নিষেক। নিষেকের ফলে কি হচ্ছে, জাইগোট। খেয়াল করো পুংধানীতে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা n, ডিম্বাণুরও n, অর্থাৎ এরা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। এরা কি হ্যাপ্লয়েড, কি তৈরি করছে 2n। এরা কি ডিপ্লয়েড, ডিপ্লয়েড সেট অর্থাৎ জাইগোট তৈরি করছে 2n। অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের যোগ্য, অর্থাৎ লিঙ্গধার জন্য n,
এবং রেণুধর হচ্ছে 2n। এই লিঙ্গধর এবং রেণুধরের পর্যায়ক্রমিক আবর্তন সেটা হচ্ছে ফার্নের জনুক্রম, এবং ফার্নের উদ্ভিদের ক্ষেত্রে এই জনুক্রম খুব স্পষ্টভাবেই দেখা যায়, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো এই জনুক্রম বলতে আমরা কি বুঝি, এবং এই কোশ্চেনটা খুবই আসে, মানে খুবই গুরুত্বপূর্ণ, যে রেখাচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। তো আমরা এই রেখাচিত্র অঙ্কন করব এবং তার সাথে উত্তরটা লিখবো এইভাবে যে যে অপরিণত রেণুধর উদ্ভিদ থেকে পরিণত উদ্ভিদ, যেটা হচ্ছে ডিপ্লয়েড সেটআপ ক্রোমোসোম থাকে, সেখান থেকে যে রেণুস্থলীতে রেণু মাতৃকোষ তৈরি হয় সেটাও 2n সংখ্যক ক্রোমোসোম থাকে, এবং এই রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে রেণু তৈরি করে, যেটার ক্রোমোসোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ n সংখ্যক ক্রোমোসোম। এই লিঙ্গধর রেণু লিঙ্গধর দেহ, যার মধ্যে দুটো অংশ থাকে, স্ত্রীদানি এবং পুংদানি। এই স্ত্রীদানি হচ্ছে ডিম্বাণু এবং পুংদানি হচ্ছে শুক্রাণু তৈরি করে, এবং এদের নিষেকের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে জাইগোট, সেটা হচ্ছে ডিপ্লয়েড সেটআপ ক্রোমোসোম থাকে হচ্ছে 2n। এই হলো লিঙ্গধর এবং রেণুধর যে জনু, তাদের মধ্যে আবর্তন, সেটাই হচ্ছে জনুক্রম। তো আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে লিখো, আমি সেটা উত্তর দেওয়ার জন্য নতুন একটা ভিডিও অবশ্যই আনবো। আর হচ্ছে তোমরা বইটা খুব ভালো করে পড়ো, খুঁটিয়ে পড়ো। যদি কোথাও কোনো অসুবিধা হয়, যেগুলো আমি আগে পড়িয়েছি সেখানে থেকে যদি কোনো অসুবিধা হয় সেগুলো তোমরা কমেন্টে লিখতে পারো। আমি তার উপরেও একটা মানে বোঝার সুবিধার্থে সহজ করে আরেকটা ভিডিও আপলোড করবো। তো আজকে এই অবধি, পড়তে থাকো। টাটা।